এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে সব থেকে বেশি যেটা আলোচিত বিষয় সেটা হচ্ছে মোথাবাড়ির ঘটনা। মালদার মোথাবাড়িতে মুসলিম সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কেন এসআইআরে তাদের নাম নেই, এসআইআরে নাম তুলতে হবে এই দাবিতে আমরা দেখেছি যে প্রায় 12টা পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয় এবং তারপর যখন তারা বেরিয়ে যান সেইখান থেকে তাদের দিকে ইট ছোড়া হয়, ঢিল ছোড়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, কোথাও গিয়ে কি রাজ্যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেস? আমরা যদি একটু গত কয়েকদিনের ছবিগুলো দেখি, আমরা যদি গোবিন্দ দাসের ঘটনার কথাকে সামনে রেখে তারপরে বেশ কিছু ঘটনা যেগুলো রাজ্যে ঘটে গিয়েছে পরপর যদি একটু দেখি, যে বিভিন্ন জায়গা থেকে মন্দির ভাঙচুরের ঘটনার খবর উঠে আসছে, মূর্তি ভাঙচুর করা হচ্ছে, সেই খবরগুলো যখন উঠে আসছে তখন মালদার মোথাবাড়িতে এইভাবে এসআইআরে মুসলিমদের নাম তোলাকে কেন্দ্র করে যে গন্ডগোল হলো এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে এই ঘটনাকে কেন্দ্র করে, তাতে একটাই প্রশ্ন উঠে আসছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিছুটা বেপরোয়া, কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে কি? এবং আরও একটা প্রশ্ন যে তারা কেন আইনকে নিজের হাতে তুলে নিচ্ছেন? আমরা সামগ্রিক ভোট সামনেই, আমরা জানি যে রাজ্যে ভোটে ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, তার মধ্যেও এই ধরনের ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এই গোটা বিষয়টা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই স্যার আজ তাক বাংলায়। স্যার, এই যে মোথাবাড়ির ঘটনা অতি সম্প্রতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কিভাবে একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো এসআইআরে মুসলিম সম্প্রদায়ের কিছু নাম বাদ গিয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে। আপনার কি মনে হয়, কোথাও গিয়ে কি কন্ট্রোলটা আস্তে আস্তে হারিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেস, বা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে প্রশ্নটা উঠছে তাতে কি আস্তে আস্তে তারা বেপরোয়া হয়ে উঠছে? এটাই কি একমাত্র কারণ? হ্যাঁ, দেখুন, পশ্চিমবঙ্গের যারা মুসলমান সম্প্রদায় তারা তো প্রায় 11 সালের সেন্সাস অনুযায়ী 27%, এখন অনেকেই বলছেন প্রায় 30-32% হবার কথা। তো যাই হোক, যেই পার্সেন্টই হোক না কেন, তো এটা একটা সাবস্টান্সিয়াল পার্ট। এবং এই অংশটা এতকাল দেখা গেছিল মুসলমানরা শাসক দলের সঙ্গেই থাকতো, এবং যখন সিপিএম এর জমানা ছিল লেফট, তখন তারা তাদের সঙ্গে, এবং তৃণমূল আসার সাথে সাথে এরা তৃণমূলের সঙ্গেই থেকে যায়। এরা মনে করে যে এটাই তাদের বেঁচে থাকার একমাত্র পথ, এবং সেভাবেই চলে। খুব একটা যে পরিবর্তন ঘটেছে তা নয়, কিন্তু নানান ধরনের মানে মুসলমানদের মধ্যে সংগঠিত করার চেষ্টা হয়েছে। মিম 2021 নির্বাচনে এসেছিল, কিন্তু মুসলমান সংগঠনগুলো পশ্চিমবঙ্গে সেভাবে দানা বাঁধতে পারেনি এতকাল ধরে। 21 সালেও আমরা দেখেছি যে আইএসএফ তৈরি হয়েছিল, তারা ভাঙড়েই কেন্দ্রীভূত ছিল, ভাঙড়ের বাইরে তাদেরকে আমরা কোথাও দেখতে পারি। এখন ব্যাপারটা পাল্টেছে, এবং মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে তারা যদি নিজেদের চেতনাটাকে তৈরি না করে, তাদের যদি লিডারশিপ না তৈরি হয়, তাহলে তারা ক্রমশ পিছিয়েই পড়বে এবং তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবে। এই ধরনের ধারণা একটা চারিদিকে। আপনি ভোট ব্যাংকের কথা বললেন, আমি একটা ছোট্ট হিসেব একটু দেখাই। 2011 থেকে 2021 তিনটে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আমি একটা হিসেব একটু দেখাই বিধানসভা ভোটগুলো ধরে ধরে, যে কত শতাংশ এই সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গেছে। গ্রাফিক্স নাম্বার 1 আমি একটু দেখাতে বলবো যে 2011 সালে 2011 বিধানসভা ভোটে 60 থেকে 70% মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে ছিল। 2016 সালে ছিল প্রায় 75 থেকে 80%, 2021-এ 75 থেকে সেটা 85% হয়ে গেছে। অর্থাৎ উত্তর কিন্তু এই শতাংশের হিসেবটা বেড়েছে। তাহলে এটাকে আপনি কিভাবে বলবেন যে মুসলিম ভোট যখন বাড়ে তখন কি তাদের উপর নিয়ন্ত্রণ রাখাটা কঠিন হয়ে দাঁড়ায়? হ্যাঁ, দেখুন, এই যে ভোটটা বেড়েছে আপনারা বলছেন, সেটা তা থেকে দেখা যাচ্ছে যে যারা অন্য মুসলমানদের একটা অংশ, যারা মানে সেকুলার পার্টিগুলোতে ছিল, সিপিআইএম বা অন্য পার্টি যেগুলো কংগ্রেস, সেখান থেকে একটা বড় অংশ তারা শাসকের দিকে আবার চলেও আসে, ধীরে ধীরে চলে আসে। মোটামুটি যে পার্সেন্টেজটা বলছেন 85%, এটা যদি সঠিক হয় তাহলে এটা একটা স্যাচুরেশন লেভেল, মানে একেবারে পিক। এর পরে আর ওঠা যায় না, কেন বেশ কিছু মানুষ তারা ভোটে তাদের নিজস্ব সত্তা বজায় রাখে, কেউ ভোট দেয় না, কেউ এরকম নানান অবস্থায় থাকে।
এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা মুসলমানদের যতগুলো ভোট পাওয়া সম্ভব ছিল করে গেছে। এখন মুসলমানরা ভাবছে যে আমরা পেলাম তা কি, আমরা কি সরকারকে এতটা সাপোর্ট দিয়ে আমাদের ভাগ্যে কি কিছু জুটেছে? চাকরির বাজার কি আমাদের ভালো হয়েছে? শিক্ষার বাজার কি ভালো হয়েছে? স্বাস্থ্যের বাজার কি আমাদের আলাদা করে কিছু ঘটেছে? সেরকম তো কিছু ঘটেনি। সেটা তারা ভাবছে। একই সঙ্গে তারা দেখছে হ্যাঁ, মুয়াজ্জিন ভাতা বা ইমাম ভাতা এগুলো হয়তো কিছু দিয়ে এসেছে। এইগুলো তো মানে সাধারণ মানুষের পকেট থেকে আসতো না, এগুলো যে ওয়াকফ বোর্ড ছিল তাদের থেকেই আসতো। সুতরাং সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে আমরা কি পেলাম। আবার কোন কোন রাজনৈতিক দল তাদেরকে বোঝাচ্ছে যে দেখো হিন্দুদের জন্য অনেক মন্দির টন্দির হচ্ছে এবং সেখানে হিন্দু মন্দিরের প্রসাদও তোমাদের বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে, এরকম একটা বক্তব্য কেউ কেউ ছড়িয়ে দিচ্ছে। এবং তার ফলে তাদের মনে হচ্ছে যে এই দলটা তো বলে আমাদের জন্য, তা তো নয়, তাহলে তো এরাও হিন্দুদের জন্য কাজ করছে, এরকম একটা সংকীর্ণ বার্তা। মানুষ যখন বিশেষভাবে সচেতন না থাকে, অনেকভাবে তাকে অনেক কিছু খবর দেওয়া যায়, তার ফলে তার মধ্যে কনফিউশন সৃষ্টি করা যায়। সেই কনফিউশনটা এতকাল ছিল না, মানে আমরা দেখছি যে ব্যাপকভাবে তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? যে মুসলমানদের মধ্যে একটা সত্তা, কিছু লিডারশিপের মধ্যে কিছু লোক জেগে উঠেছেন, তারা মনে করছেন তাদের পরিচয়টা জাগিয়ে তোলা দরকার। বেশ কিছু জায়গায় ভারতবর্ষের অন্য রাজ্যে, বিশেষ করে আসাম, AIUDF বলে একটি পার্টি তৈরি হয়েছিল। সেই পার্টিটা কিন্তু যথেষ্ট খ্যাতি লাভ করে, যদিও গত নির্বাচনে তারা কিছুটা কংগ্রেসের সঙ্গে অনেকটা ভোট মিশে যাওয়ার ফলে, মানে বাক্যরি ভোটে মেশেনি, কিন্তু তারা ভোটটাকে ট্রান্সফার করে দেওয়ার ফলে তাদের অনেকটা পার্সেন্টেজ কমেছে। তারা প্রায় 9 থেকে 13% ভোট কিন্তু AIUDF চুজ করেছে। স্যার আরেকটা, এই যে আপনি বলছেন না, এই যে আসন সংখ্যার কথাটা বলছেন, আমি আরেকটা অংশ একটু দেখাই যে কতগুলো মুসলিম অধ্যুষিত আসন রয়েছে এ রাজ্যে, এবং তার মধ্যে আগের বিধানসভাতে কতগুলো তৃণমূল কংগ্রেসের পকেটে ঢুকেছে। আমি একটু দেখাই, গ্রাফিক্স নাম্বার 2 একটু দেখাতে বলবো যে পশ্চিমবঙ্গে মোট মুসলিম অধ্যুষিত আসনের সংখ্যা হচ্ছে 85। 2021-এ তৃণমূল পেয়েছে হচ্ছে 75। এই হচ্ছে মোটামুটি একটা হিসেব, মানে আমরা যে হিসেবটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, মোটামুটিভাবে এই একটা হিসেব যে মুসলিম অধ্যুষিত আসনের সংখ্যা প্রায় 85, তৃণমূল কংগ্রেস পেয়েছে প্রায় 75, প্লাস 1-2 এদিক ওদিক হতে পারে, মোটামুটিভাবে যে হিসেব আমরা পাচ্ছি। স্যার একটা জিনিস এবার এখান থেকে একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে মালদার মোথাবাড়ির ঘটনার পর আরও স্পষ্ট, দক্ষিণ 24 পরগনা একটা মুসলিম অধ্যুষিত জায়গা, মালদা, মুর্শিদাবাদ এইগুলো হচ্ছে সব মুসলিম অধ্যুষিত জায়গা, আমরা সবাই জানি। এই যে জায়গাগুলো বলা হচ্ছে যে ওপার থেকে প্রচুর মানুষ এখানে এসেছে এবং যে কারণে এখানকার যে ডেমোগ্রাফিটা সেটা চেঞ্জ হয়ে গেছে। একথা আমরা বলছি না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার কথা বলেছেন, বিরোধীরা বারবার কথা বলেছেন। কোথাও গিয়ে কি সেটাও একটা কারণ এই ধরনের অশান্তিগুলোর পেছনে? জনসংখ্যার যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, এটা তো কোনো নেতা বলার অপেক্ষা লাগে না, তথ্যই বলছে। 70% মুসলমান সেখানে। আপনি মালদায় প্রায় 60% মুসলমান, নর্থ দিনাজপুরে প্রায় 50% মুসলমান। এই 3টে জেলা তো রয়েছে, এর সঙ্গে বীরভূম, সেখানেও প্রায় 50-এর কাছাকাছি মুসলমান রয়ে গেছে। এবং এই সবকটা যে কটা জেলার নাম বললাম, প্রায় 54খানা অ্যাসেম্বলি সিট আছে। তো সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ ভীষণভাবে প্রভাব ফেলতে পারে।